ফিরে এলাম বাংলাদেশ এখনই চলে যাচ্ছে আলোচনায়। সিদ্দিকুর ভাই, আপনার কাছে ছিলাম। আসলে আমরা দেখছিলাম, যদিও শহীদ মিনারের যা আনুষ্ঠানিকতা ভাষার মাস নিয়ে, আমরা এসএসসি পরীক্ষার দর্শক অভিভাবকদের উদ্বিগ্নতা নিয়েছিলাম। আজকে জানেন যে গুলশান কার্যালয়ের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের পাশে কিছু অভিভাবক শিক্ষার্থীরা নেমে এসেছে। আমি জানি না সেখানে এসএসসি পরীক্ষার্থীও ছিলেন। এসএসসি পরীক্ষার্থী থাকলে সেটা দুঃখজনক যে পরীক্ষার আগের দিন তাদের মাঠে নামতে হয়েছে। আমরা যে গত বছরও জামাত বিএনপি সময় দেখেছি যে এসএসসি পরীক্ষা থেকে শুরু করে জেএসসি পরীক্ষায় এই হরতাল অবরোধ ছিল না, তখন হরতালের কবলে পড়েছিল। এই অবস্থায় আসলে কি আপনার যে কি তথ্য আছে যে কি হতে পারে পরীক্ষা বিষয়ে? আমরা যদি একটু পিছনের দিকে তাকিয়ে দেখি, কি আপনার যে কি তথ্য আছে যে কি হতে পারে পরীক্ষা বিষয়ে? আমরা যদি একটু পিছনের দিকে তাকিয়ে দেখি, 2005 সনে বিএনপি ছিল সরকারে, আওয়ামী লীগ ছিল বিরোধী দলে। তখন 2005 সনে মে মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল। তখন আওয়ামী লীগের নগর বিষয়ক একজন সম্পাদক মারা গেছিলেন গুলিতে। তো তার প্রতিবাদে কিন্তু আওয়ামী লীগ দুটো হরতাল দিয়েছিল, মে মাসের 18 তারিখে এবং 21 তারিখে। ওই দুই দিন কিন্তু দুটো পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দুটো কিন্তু বিএনপি সরকার জুন মাসে নিয়ে গিয়েছে। এবং এর আগে আমরা দেখছি 1996 সনে কিন্তু অবরোধে, এবং তখনও আওয়ামী লীগ হরতাল অবরোধ করেছে, সে কারণে কিন্তু পরীক্ষা পিছিয়ে দিয়েছে। তো কোন রাজনৈতিক দলেই সময় আসলে শিক্ষার্থীরা সবসময়, সাধারণ মানুষ শিক্ষার্থীরা বলি হচ্ছে। আজকে কিন্তু অভিভাবক ঐক্যফ্রন্ট, আপনি জানেন যে স্মারকলিপি দিয়েছেন দুই নেত্রীর কাছে। সেখানে তারা একটি প্রশ্ন করেছেন আপনাদের কাছে, দুজনের কাছে। তারা বলেছেন যে সুপ্রিয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দুজনকে অ্যাড্রেস করে তারা বলেছেন, একটা জায়গায় বলেছেন যে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, ক্ষমতায় যাওয়া থাকা লড়াইয়ের বলি আমরা হব কেন? গণতন্ত্রের কেন্দ্রে রয়েছে মানুষ, গণতন্ত্রের জয় পরাজয় নেই, আছে জনগণের স্বার্থে সুবিবেচনা প্রসূত পদক্ষেপ বা সমঝোতার বিষয়। আজকে তারা এটা সম্ভবত সবারই কথা যে অভিভাবকরা বলেছেন। আমরা একটু প্রশ্নপত্রের ফাঁসের বিষয়ে আসি। দাদা, আপনার কাছে আসি যে এবারের আসলে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আপনাদের দিক থেকে উদ্যোগগুলি কি? প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা আসলে গত বছর 14 এই যে এইচএসসি পরীক্ষায় প্রথম উত্থাপিত হয়, এবং একটা পরীক্ষা আমরা বন্ধ করে দিয়ে পরবর্তী নতুন প্রশ্ন ছাপিয়ে আমরা এই পরীক্ষাটা নেওয়া হয়। তারপরে আমরা 2014 জেএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমাদের 8টি বোর্ডের অধীনে, এবং এটা অত্যন্ত সফলতার মাধ্যমে কিন্তু আমরা এই উত্তরণ আমরা ঘটাতে পেরেছি। কোনো রকম প্রশ্নপত্র ফাঁসের গুজব বা কিছুই থাকেনি। তো যে পদ্ধতিগুলো অনুসরণ করা হয়েছিল জেএসসির সময়, একই রকম পদ্ধতি কিন্তু আমরা আমাদের এসএসসি 2015 সময় আমরা অনুসরণ করে আসছি। এর মুখ্য দিকগুলো ছিল যে গতানুগতিকভাবে দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র তৈরির ব্যাপারটা যারা প্রশ্নপত্র প্রণেতা তারা বাড়ি থেকে তৈরি করে পাঠিয়ে দিতেন। তারপর যারা মডারেটর থাকেন তারা বোর্ডে এসে মডারেশন করতেন। আমরা এখন যেটা করা হচ্ছে, বোর্ডে এসে প্রশ্নপত্র তৈরি এবং মডারেশন সবই বোর্ডে হয়। আগে একটা বোর্ড 4টে করে প্রশ্ন তৈরি করতো, এখন সেটা করা হচ্ছে 32 সেট প্রশ্ন। তারপর সেটা থেকে লটারি করে সেটা বের করা হচ্ছে। এটা হচ্ছে প্রণয়ন এবং মডারেশনের বিষয়টা। আগে এক সময় আমাদের বিজি প্রেস এই প্রশ্নপত্র ছাপানোর দায়িত্ব পালন করে, তারা সেখানে বোর্ড নিজস্ব প্রশ্ন সেখানে পাণ্ডুলিপি জমা দিতে যেত। এখন সেখানে পরিবর্তন আনা হয়েছে, কোড দিয়ে প্রশ্নপত্র জমা দেওয়া হয়, আবার ডিকোড করে সে প্রশ্নপত্র গ্রহণ করা হয়। আমরা তারপরে দেখেছি মাঠ পর্যায়ে উপজেলা লেভেলে যে থানা লকারে রাখা হয়, সেখানে আমরা ডাবল লক এন্ড কি ব্যবস্থা করা হয়েছে। এবার জেএসসি থেকে আমরা শুরু করেছি যে 2টো তালা থাকবে, একটা তালার চাবি থাকবে কেন্দ্র সচিবের কাছে, একটা তালার চাবি থাকবে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার কাছে, যাতে একজন ব্যক্তি এটা না খুলতে পারে। তো বিভিন্ন রকম পদ্ধতি অনুসরণ করার ফলে জেএসসিতে যেরকমভাবে আমরা নকল মুক্ত এবং ফাঁস মুক্তভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে, আমাদের বিশ্বাস এই এসএসসিতেও আমরা সম্ভব। একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, আমাদের যে সামাজিক যোগাযোগের যে মাধ্যম রয়েছে, ফেসবুক বিশেষ করে, আমরা জেএসসিতে আমরা দেখেছিলাম এখানে কিছু একটা চক্র কাজ করে যারা আমাদের শিক্ষার্থীদেরকে মিসগাইড করে, বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। তারা সাজেশন আকারে এরকম কিছু প্রশ্ন দিয়ে দেয়। তো আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম, আমরা পুলিশ এই ব্যবস্থা নেওয়া হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। এবং আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, আমাদের যে পাবলিক পরীক্ষা অপরাধ আইন রয়েছে সেখানে তো বলা রয়েছে কেবল প্রশ্নপত্র নয়,
তার মতো করে যদি তৈরি করে সাজেশন বা যাই কিছু বিলি করা হয় না কেন, যেটা প্রশ্নপত্র বলে ছড়ানো হয়, তার বিরুদ্ধে কিন্তু 4 বছরের জেলের একটা ব্যবস্থা রয়েছে। এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে যে পদ্ধতিতে আমরা জেএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছি, ফল প্রকাশ করেছি, আমার বিশ্বাস অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার সাথে জড়িত সংশ্লিষ্ট মিডিয়া কর্মী সবার সহযোগিতায় আমরা এসএসসি পরীক্ষা 2015 সেটাকেও সফলভাবে ফাঁসমুক্তভাবেই সম্পন্ন করব বলে আমাদের দৃঢ় আস্থা রয়েছে। তার মানে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবার শিক্ষার্থীরা শঙ্কামুক্ত থাকতে পারবেন বলে আপনি ভরসা দিচ্ছেন এবং তাদেরকে সচেতনতা বৃদ্ধি তাদের সাথে বলছি যে এটার পেছনে না যাওয়ার জন্য, ফেসবুক বা অন্য কিছুর দিকে না যাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি অনেক ব্যস্ত, আপনি যেহেতু আগামীকাল পরীক্ষা, এর মধ্যে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আবার একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবার স্বাগত। দেখছেন বাংলাদেশ এখন। আমাদের সাথে আছেন দ্য নিউজ স্টুডেন্ট নির্বাহী সম্পাদক এম.এ. আজিজ এবং নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিনিধি সিদ্দিকুর রহমান খান। আমরা যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলছিলাম, আমাদের যে পরীক্ষা বোর্ড নিয়ন্ত্রক বলছিলেন যে এবারে আসলে হবে না, শঙ্কামুক্ত থাকার কথা বলছিলেন, তাদের হয়তো নতুন পদক্ষেপ নিয়েছেন এমনটি বলছিলেন। আপনি ছোট করে বিষয়ে আমাকে কিছু বলেন। আমরাও সবাই চাই যে প্রশ্নপত্র ফাঁস না হোক, সেটাই আমরা সবাই চাই। তবে কন্ট্রোলার সাহেব যে কয়েকটা ভুল তথ্য দিয়ে গেছেন, উনি বলেছেন যে গত বছরই প্রথম প্রশ্ন ফাঁস হয়েছে, এটা মিথ্যা কথা, একদম ঢাহা মিথ্যা কথা। উনি থাকলে ভালো হতো, উনি ব্যস্ততার কারণে চলে গেছেন। আমার মনে হয় উনি আমার কথাগুলো শুনতে পাবেন যে কোনোভাবেই হোক। 2013 সনের অক্টোবরে কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি করলো পিএসসি পরীক্ষা নিয়ে, পরীক্ষা প্রশ্ন ফাঁস নিয়ে। সেখানে কিন্তু একজন অতিরিক্ত সচিব, তার তদন্ত রিপোর্টে কিন্তু বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁস হয়েছে। এবং নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, উনি 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল যখন যে নির্বাচনকালীন সরকারের জন্য, উনি কিন্তু সংবাদ সম্মেলন করে স্বীকার করেছেন যে প্রশ্ন ফাঁস হয়েছে। এবং শুধু সময়ের, তখনও একটা হরতাল অবরোধের ঘটনা ছিল, যে কারণে পরীক্ষাগুলো নতুন করে নেওয়া সম্ভব হয়নি, খুব কম সময়ের মধ্যে পরীক্ষা। তো কন্ট্রোলার সাহেব যেটা বললেন যে এবারই প্রথম প্রশ্ন ফাঁস এবং তারা ব্যবস্থা নিয়েছেন, এটা ঠিক না কিন্তু। আর প্রশ্ন ফাঁস এর আগেও হয়েছে, বিএনপি আমলে হয়েছে, 1979 সনে হয়েছে, জি এরশাদের আমলে হয়েছে, সব আমলেই প্রশ্ন ফাঁস হয়েছে। তো কথা হলো সরকার কি ব্যবস্থা নেয়, সেটা হলো মানুষ দেখতে চায়, জানতে চায়। এবারে আমরা সেটি অপেক্ষা করি যদি সময় মতো পরীক্ষাটি হয়। আজিজ ভাই, বিষয়টা হচ্ছে যে পরীক্ষা আসলে প্রত্যেক বছরই পরীক্ষা আসে, জিএসসি, আবার কি এসএসসি, এইচএসসি, সবসময় ছাত্র, আমাদের ফ্যামিলিতেও তো ছাত্র পরীক্ষার্থী থাকে এবং এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে। যে পরীক্ষায় আসে পাবলিক পরীক্ষা, তখনই ধরা হয় যে প্রশ্নপত্র ফাঁস হবে। ছাত্ররা এতে পড়াশোনাও ডিস্টার্ব হয়, কারণ তারা একদিকে পড়াশোনা করে আর একদিকে ভাবে যে কোথায় কোশ্চেন পাওয়া যাবে, খুঁজতে থাকে, গার্জিয়ানদের নক করতে থাকে। কিন্তু এবারে তো প্রশ্নপত্র আতঙ্কের চেয়ে বড় আতঙ্ক হরতাল অবরোধ। হ্যাঁ, হরতাল অবরোধ এটা তো পলিটিক্যাল ইস্যুর সাথে সম্পর্কিত। এই যে সিদ্দিক সাহেব আগেও বলেছেন যে এটা আওয়ামী লীগের সময় যখন বিএনপি হরতাল করেছে, বিএনপির সময় যখন আওয়ামী লীগ হরতাল করেছে, তখন কিন্তু হরতালের সময় পরীক্ষাগুলি শিফট করা হয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে যে এখন এবারের যে পরীক্ষার সময়, তার মানে কি আমরা এই বিষয়গুলোকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে সারাজীবন মেনে নিব? বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার খুব দুর্ভাগ্যজনক হলেও এটা কিন্তু আমাদের কাছে অনেকটা গ্রহণযোগ্য হয়ে গেছে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে কালকে প্রেস কনফারেন্স করা হবে না, সয়ে নিচ্ছি এই কারণেই যে আমাদের সর্বদিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, শুধু পলিটিক্স। আমার মনে হয় রাজনীতিতে যদি রাজনৈতিক সূচকে আমরা আগাতে পারতাম এবং রাজনীতিবিদদের কথা এবং কাজে, সততায়, দেশপ্রেমিকতায় যদি আমরা নির্ভর করতে পারতাম, তাহলে আমার মনে হয় দেশ আরও এগিয়ে যেত। তো আমি যেটা বলছিলাম যে এসএসসি পরীক্ষায় আপনি লক্ষ্য করেন যে আগামীকাল পরীক্ষা, এ পর্যন্ত ছাত্ররা টেনশনে আছে এবং আমার ফ্যামিলিতেও ছাত্র আছে। একদিকে তারা পড়াশোনা করতেছে, আর একদিকে পরীক্ষা হবে কিনা, আর একদিকে ভাবতেছে কোশ্চেন পাওয়া যাবে কিনা। তিনটা ভাবনা একটা। না, সেটা তো আমাদের অভিভাবক আমাদের জন্য খুবই, আমাদের জন্য অনেক দুঃখজনক। আবার এমনটি হচ্ছে পরীক্ষা, ধরেন আমরা মনে করতেছি যে ধরেন এখন 95% পাস করে, 98%, 90% করেছে। এবং এখন ধরেন আমি বলবো যে আমার ছেলে যখন পরীক্ষা দিছে সেকেন্ড ব্যাচ জিপি এর সময়, তখন সারা দেশে 300 না 350
গোল্ডেন 5 বলে পেয়েছে, আমার ছেলে পেয়েছে, কিন্তু এখন তো ঝুড়ি ভরে ভরে নিয়ে যাচ্ছে যে জিপিএ। আমরা এই বিষয়গুলো আসলে এটা কিন্তু আসলে অনেকবার আলোচনায় হয়ে গেছে, অনেক দিন থেকে বিষয়কে বিতর্ক চলছে। আজকে যে দুঃখজনক খবর একদম শেষ মুহূর্তে শনিবার রাতে যে ঘটনাটি ঘটলো সন্ধ্যায়, যে মিরপুরে সনি সিনেমা হলের পাশে একটি প্লাস্টিক কারখানা আগুন, এবং আমাদের কাছে কিছুক্ষণ আগের যে খবরটি এসেছে 14 জন আরেকজনের মৃত্যু খবর আমরা জেনেছি। পত্রিকায় যদিও 8 জন 10 জন এসেছে, আমাদের কাছে খবর আছে 14 জন মারা গেছে। এবং শীতকালে কিন্তু এটা খুবই স্বাভাবিক, আমরা দেখি যে আগুন লাগে এবং আমাদের সেফটি মেজারগুলি বারবারই বলা হয়, প্রতিবারই আসে এখানেও কিন্তু। এবং সব থেকে যেটা বলার মতো খবর, যেটা আমাদের দুঃখজনক, সেটা হলো যে উৎসুক জনতা দেয়ালে উঠে সেই দেয়ালেরও ধস নামিয়েছেন, ওখানে দেয়াল ধসে তারা আহত হয়েছেন। আপনি কি বলেন বিষয়টা? এটা তো আপনার বহুবার আপনার কয়েকটা বেশ প্রায় প্রত্যেক বছরেই আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো কলাপস করে, সেখানে বহু আপনার আপনার গার্মেন্টস ওয়ার্কার দগ্ধ হয়ে মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। প্রত্যেকবারই প্রতিকার করার কথা সরকারও কমিটমেন্ট করেছে, গার্মেন্ট বিজিএমইর পক্ষ থেকেও কমিটমেন্ট করা হয়েছে, আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে। এবং ওখানে কিন্তু বিল্ডিং যে কনস্ট্রাক্ট করা হয়, এখানে প্ল্যানিং এ প্রবলেম। কোনো আপনার দেখেন কোনো সেফটি মেজার নাই, কোনো জায়গায় একদিকে আগুন লাগলে বা অ্যাক্সিডেন্ট হলে আরেকদিকে বেরিয়ে যাওয়া, হ্যাঁ, এবং যে পরিমাণ অ্যাকোমোডেশন হওয়া দরকার একটা ফ্লোরে, তার সাথে গাদাগাদি করে আপনার ওয়ার্কার বা যে যদি অফিস হয় অফিসের কর্মচারী বা অফিসার এখানে